আজকের ভিডিওটির আলোচ্য বিষয় একটি ইংলিশ প্যাসেজকে বাংলায় অনুবাদ করা হবে। এর ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যে 35টি অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা সম্ভব হবে মাত্র কয়েক মিনিটের মধ্যে। এই 35টি ইংরেজি শব্দের সিনোনিম দেখানো হয়েছে এই ভিডিওটিতে। ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যে 70টি অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা সম্ভব হবে। এইভাবে যদি একটানা প্রায় 2 মাস ইংলিশ প্যাসেজ, ইংলিশ নিউজপেপার বা ইংরেজিতে লিখিত কোনো বিষয়কে অনুবাদ করার প্র্যাকটিস চালিয়ে যাওয়া হয়, তাহলে ইংরেজিতে কথা বলার জন্য এবং ইংরেজিতে লেখার জন্য যে প্রয়োজনীয় সংখ্যক ভোকাবুলারি প্রয়োজন সেটি আয়ত্ত করা সম্ভব হবে। তাই পরবর্তী প্যাসেজের অনুবাদ পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতে পারে। আজকের ভিডিওটিতে দেখানো হবে কিভাবে বিভিন্ন ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। শুধুমাত্র প্যাসেজ পড়ে ইংরেজি শব্দের অর্থ জানলেই হবে না, এগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে সেটিও জানতে হবে। এইভাবে যদি একটানা 2 মাস বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার প্র্যাকটিস বা কৌশল চালিয়ে যাওয়া হয়, তাহলে খুব সহজেই বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার দক্ষতা সৃষ্টি হবে। এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে সামারি এবং ফ্লোচার্ট লিখতে হবে। এই ভিডিওটিতে আরও দেখানো হয়েছে কিভাবে ডব্লিউএইচ প্রশ্নের উত্তর দিতে হবে। এটি সকলের জন্য প্রয়োজন, কারণ শিক্ষার্থীদের জন্য এটি প্রয়োজন, কারণ পরীক্ষায় তাদের ডব্লিউএইচ প্রশ্নের উত্তর দিতে হয়, এবং অন্যদের জন্য এটি প্রয়োজন, কারণ স্পিকিংয়ে দক্ষতার জন্য ডব্লিউএইচ প্রশ্নের উত্তর দিতে হয় বা দিতে হবে। তাই প্রত্যেককে ডব্লিউএইচ প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। এবার দেখা যাক অনুবাদের জন্য কোন কোন বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, প্রিপোজিশনগুলোর শাব্দিক অর্থ জানতে হবে, বিভক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজি প্যাসেজকে বাংলায় অনুবাদ করার জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে, সেটি জানতে হবে। বেশ কয়েকটি স্থানে ইংরেজিকে অনুবাদ করতে হয় বাংলার উল্টো, সেই ক্ষেত্রগুলো জানতে হবে। যে প্যাসেজটিকে আজ বাংলায় অনুবাদ করা হবে সেটি নেওয়া হয়েছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পার্ট ইউনিট 1 লেসন 1, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। এই প্যাসেজটিকে আজ বাংলায় অনুবাদ করা হবে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। ফ্রম দ্য সেকলস অফ অ্যাপার্থিড, বর্ণবাদের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের পথে। এখানে গাইড এর অর্থ নেতৃত্ব দেওয়া, সেকলস বাধা, অ্যাপার্থেইড বর্ণবাদ। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, তিনি ছিলেন শান্তি এবং মিলনের প্রতীক। হু কেম টু এমবডি এ স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি সারা পৃথিবীতে ন্যায় বিচারের সংগ্রামকে কার্যকর বা ফলপ্রসূ করার জন্য এসেছিলেন। এখানে পিস এর অর্থ শান্তি, রিকনসিলিয়েশন মিলন, এমবডি কার্যকর করা বা সম্পাদন করা, স্ট্রাগল সংগ্রাম, জাস্টিস ন্যায় বিচার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সমগ্র পৃথিবীতে। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস, তিনি প্রায় 3 দশক কারাগারে বন্দী ছিলেন। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। এগেনস্ট দ্য হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, ম্যান্ডেলা কখনো তার মনোবল হারাননি। টু ফাইট সংগ্রাম করতে। ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য।
হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, বর্ণবাদ দূর করতে, ফাইল যেখানে অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যেখানে তিনি গৃহযুদ্ধ এড়িয়ে চলেছিলেন, অর্থাৎ গৃহযুদ্ধ এড়িয়ে তিনি বর্ণবাদ দূর করতে চেয়েছিলেন এবং এটি দূর করতে তিনি দৃঢ় সংকল্প ছিলেন, ডিটারমিন্ড অর্থাৎ দৃঢ় সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন দূর করতে অ্যাপার্থিড বর্ণবাদ। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, তার সম্মান এবং চারিত্রিক আকর্ষণ, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের সমর্থন পেতে। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত সকল বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইনস্ট্যান্সলি, খুব জোরালোভাবে, অ্যান্ড ইন ইটস ম্যানিফেস্টেশন, এবং এটি যে কোনো কিছুতেই প্রতীয়মান হোক না কেন। এখানে ডিসক্রিমিনেশন বৈষম্য, ইনস্ট্যান্সলি জোরালোভাবে, ইন ম্যানিফেস্টেশন মানে প্রতীয়মান হওয়া। আই হ্যাভ ফট ইট, আমি সংগ্রাম করেছি, অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন ধরে, আই উইল ডু সো, আমি এমনটি করে যাব, আনটিল দ্য এন্ড অফ মাই লাইফ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার, অ্যান অনার, এটি এমন একটি সম্মান, হি শেয়ার্ড, যা তিনি ভাগ করে পেয়েছিলেন, উইথ এফ.ডব্লিউ. ডিক্লার্ক, অর্থাৎ ম্যান্ডেলা এবং এফ.ডব্লিউ. ডিক্লার্ককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ভাগ করে। দি হোয়াইট আফ্রিকান লিডার, যিনি ছিলেন একজন শ্বেতাঙ্গ নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন, 3 years আর্লিয়ার, 3 বছর পূর্বেই, অ্যান্ড নিগোশিয়েটেড, আলোচনা করেছিলেন, দি এন্ড অফ অ্যাপার্থিড, বর্ণবাদ দূর করার ব্যাপারে। শেয়ার এর অর্থ ভাগাভাগি করা, নিগোশিয়েট এর অর্থ আলোচনা করা। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ ডিগনিটি, মানবতার সম্মানের বা মর্যাদা প্রতিষ্ঠার একজন সমর্থক হিসেবে, ইন দ্য ফেসেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে থেকেও, রেঞ্জিং, যে চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে, ফ্রম দ্য পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক নিষ্পেষণ থেকে শুরু করে, টু এইডস, এই এইডসের মতো সমস্যাগুলিও। এই প্যাসেজের গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দগুলির বাংলা অর্থ এবং সিনোনিমগুলি হল ইমানসিপেশন মুক্তি, অ্যাপার্থেইড বর্ণবাদ, সেকলস বাধা, আইকন প্রতীক, রিপ্রেশন দমন, মাল্টিন্যাশনাল বহুজাতিক, মিথিক পৌরাণিক, অ্যাডভোকেট সমর্থন করা, হিল সেবা করা, ইম্বডি সম্পাদন করা। ডমিনেট শাসন করা, ডিটারমিন্ড সংকল্পবদ্ধ, ক্যাজম ফাটল, ম্যানিফেস্টেশন প্রতীয়মান, গাইড নেতৃত্ব দেওয়া, আইডিয়াল আদর্শ, রিকনসিলিয়েশন মিলন, নিগোশিয়েট আলোচনা করা, রিভিয়ার্ড সম্মানিত। সেলিব্রিটি তারকা, ডেডিকেট উৎসর্গ করা, চেরিশ লালন করা, ফন্ডলি আন্তরিকভাবে, ইন্টেন্সলি জোরালোভাবে, এপিসেন্টার কেন্দ্রমণি, প্রমিনেন্ট বিখ্যাত, অপ্রেসড অত্যাচারিত, টেস্টিমনি প্রমাণ, পিস শান্তি, রিসলভ মানসিক শক্তি। রেস জাতি, উন্ড আঘাত, হারমোনি ছন্দ, ডিগনিটি সম্মান, অপরচুনিটি সুযোগ। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য যে যে ক্ষেত্রগুলিকে নির্বাচন করা যেতে পারে, একটি প্যাসেজের সামারিকে প্রথমে বাংলায় লিখে তারপর ইংরেজিতে এর অনুবাদ করা প্র্যাকটিস করা যেতে পারে। একটি প্যারাগ্রাফকে প্রথমে বাংলায় লিখে তারপর ইংরেজিতে অনুবাদ করা প্র্যাকটিস করা যেতে পারে। একটি কম্পোজিশনকে প্রথমে বাংলায় লিখে তারপর ইংরেজিতে অনুবাদ করা প্র্যাকটিস করা যেতে পারে।
যে প্যাসেজটি আজ বাংলায় অনুবাদ করা হয়েছে সেই প্যাসেজটির সামারি আমি সর্বপ্রথমে বাংলাতে লিখেছি, তারপর এটিকে আমি ইংরেজিতে অনুবাদ করেছি। এর ফলে একই সাথে দুটি বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব হবে। প্রথমত, কিভাবে সামারি লিখতে হবে সেটি জানা সম্ভব হবে। দ্বিতীয়ত, কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হবে সেটি জানা সম্ভব হবে। এবার দেখা যাক কিভাবে সামারি লিখতে হবে। কিভাবে সামারি লিখতে হবে সেটি জানার পূর্বে প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ সামারি? একটি সামারির দৈর্ঘ্য কত হবে? সামারি সাধারণত একটি প্যাসেজের 1/3 হবে, অর্থাৎ সামারি সাধারণত একটি প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ একটি প্যাসেজের ক্ষেত্রে 5 থেকে 6টি সেন্টেন্সের মধ্যে সাধারণত একটি সামারি লিখতে হবে। একটি সার্থক সামারি লেখার জন্য সর্বপ্রথমে প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপর কিওয়ার্ডগুলিকে মার্কিং করতে হবে। একটি সামারি লেখার জন্য যে বিষয়গুলো মনে রাখতে হবে: ধারাবাহিকতা বজায় রাখতে হবে, অর্থাৎ পরের ঘটনা পূর্বে লেখা যাবে না এবং পূর্বের ঘটনা পরে লেখা চলবে না। কোনো কোটেশন ব্যবহার করা চলবে না। ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন ব্যবহার করা চলবে না। কাহিনী পরিবর্তন করা চলবে না, অর্থাৎ যা আছে তাই লিখতে হবে সংক্ষেপে বা সংক্ষিপ্ত করে, কিন্তু কাহিনীর কোনো পরিবর্তন করা চলবে না। কোনো ব্যক্তিগত মন্তব্য লেখা চলবে না। প্যাসেজ থেকে সরাসরি লেখা চলবে না। A good summary should follow the structure of a paragraph. একটি প্যারাগ্রাফের যেমন 3টি অংশ রয়েছে: টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস এবং কনক্লুডিং সেন্টেন্স, একটি সামারিরও তেমনি 3টি অংশ রয়েছে: টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস এবং কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের মধ্যে মূল বিষয় যা একটি লাইনে লিখতে হবে, অর্থাৎ প্যাসেজটি যা সম্পর্কে লেখা হয়েছে, অর্থাৎ প্যাসেজটিতে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেই মূল বিষয়কে তুলে ধরতে হবে টপিক সেন্টেন্সের মধ্যে। সাপোর্টিং সেন্টেন্সেস, মূল বিষয়কে সমর্থন করার জন্য বা ফুটিয়ে তোলার জন্য যে সেন্টেন্সগুলো লিখতে হবে তাকে বলে সাপোর্টিং সেন্টেন্সেস। কনক্লুডিং সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো ইতিমধ্যে লেখা হয়েছে তার একটি সার সংক্ষেপ একটি বা দুটি বাক্যে লিখতে হবে, একে বলে কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স সাধারণত এই 3টি সেন্টেন্স দিয়ে শুরু করা যেতে পারে: দি প্যাসেজ ইজ অ্যাবাউট ড্যাশ, দি প্যাসেজ ডিলস উইথ ড্যাশ, দি প্যাসেজ ডিসক্রাইবস অ্যাবাউট ড্যাশ। এই শূন্যস্থানে বসাতে হবে প্যাসেজটি যে সম্পর্কে লেখা হয়েছে, অর্থাৎ প্যাসেজটিতে মূল যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সে মূল বিষয়টি তুলে ধরতে হবে বা এই মূল বিষয়টি বসাতে হবে এই শূন্যস্থানে। যে প্যাসেজটি আজ বাংলায় অনুবাদ করা হয়েছে সেই প্যাসেজটির মূল বিষয় হলো নেলসন ম্যান্ডেলার জীবনী ও কর্মকাণ্ড। তাই এই প্যাসেজটির যদি সামারি লিখতে হয় তার টপিক সেন্টেন্স হবে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, এই শূন্যস্থানে বসাতে হবে নেলসন ম্যান্ডেলার জীবনী ও কর্মকাণ্ড। তাই এর ইংরেজি হবে দি প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা, অথবা অন্য কোনো সেন্টেন্স দিয়েও টপিক সেন্টেন্স লেখা যেতে পারে। যে সামারিটিকে বাংলায় লেখা হয়েছে তার প্রথমে একটি টপিক সেন্টেন্স রয়েছে।
প্যাসেজটি নেলসন ম্যান্ডেলার জীবনী ও কর্মকাণ্ড সম্পর্কে। তারপর এখানে সাপোর্টিং সেন্টেন্সও রয়েছে। তারপর শেষে একটি কনক্লুডিং সেন্টেন্সও রয়েছে। তাই এটি একটি সার্থক সামারি। এখন দেখা যাক কিভাবে এই বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। প্যাসেজটি নেলসন ম্যান্ডেলার জীবনী এবং কর্মকাণ্ড সম্পর্কে। এই বাংলা বাক্যটিকে অনুবাদ করতে হবে। এটি একটি বাংলা ক্রিয়াবিহীন বাক্য। বাংলা ক্রিয়াবিহীন বাক্য কারণ এই বাংলা বাক্যে কোনো ক্রিয়া নেই। এই বাংলা ক্রিয়াবিহীন বাক্যে হয় ক্রিয়া উজ্জ্ব থাকে। যেখানে হয় ক্রিয়া উজ্জ্ব থাকে তার পূর্বের অংশটি সাবজেক্ট, এবং যেখানে হয় ক্রিয়া উজ্জ্ব থাকে সেখানে লিখতে হবে অ্যাম ইজ আর। প্যাসেজটি হয় নেলসন ম্যান্ডেলার জীবনী এবং কর্মকাণ্ড সম্পর্কে। এখানে হয় ক্রিয়া উজ্জ্ব রয়েছে প্যাসেজটি এর পরে, তাই প্যাসেজটি এটি হলো সাবজেক্ট। নিয়ম অনুযায়ী একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপর বাকি অংশ। একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো বাংলা ক্রিয়াবিহীন বাক্যে কোনো অবজেক্ট থাকে না। একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো প্যাসেজটি, তাই আমরা এখানে বসাবো দি প্যাসেজ। দি প্যাসেজ। তারপর এখানে আমরা বসাবো ইজ। তারপর আমাদের যে অংশটি অনুবাদ করতে হবে তা হলো নেলসন ম্যান্ডেলার জীবনী এবং কর্মকাণ্ড সম্পর্কে। এটি একটি প্রিপোজিশন যুক্ত শব্দ, কারণ এই ফ্রেজটির শেষে একটি প্রিপোজিশন রয়েছে সম্পর্কে। এখন দেখা যাক এই প্রিপোজিশন যুক্ত ফ্রেজকে বা প্রিপোজিশনাল ফ্রেজকে কিভাবে অনুবাদ করতে হবে। এটিকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো, এটি জানতে হবে। এখন দেখা যাক কিভাবে এটিকে অনুবাদ করতে হবে। প্রিপোজিশন যুক্ত শব্দকে অনুবাদ করার প্রধানত তিনটি নিয়ম রয়েছে। প্রিপোজিশন প্লাস বাকি অংশ। যদি প্রিপোজিশনের সাথে একটি শব্দ থাকে তাকে অনুবাদ করার জন্য 1 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। প্রথমে প্রিপোজিশন, তারপর বাকি অংশ, যেমন জ্ঞানের জন্য, ফর নলেজ। যদি প্রিপোজিশন যুক্ত শব্দের সাথে ভার্ব থাকে তাকে অনুবাদ করার জন্য 2 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, যেমন শক্তি পাওয়ার জন্য, ফর গেটিং এনার্জি। 3 নম্বর নিয়ম, প্রিপোজিশন যুক্ত শব্দের সাথে যদি র বা এর থাকে তাকে অনুবাদ করতে হবে প্রথমে প্রিপোজিশন, তারপর দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে বাংলার উল্টো। যেমন সমাজের দুর্নীতির জন্য, এটি একটি প্রিপোজিশন যুক্ত শব্দ কারণ শেষে প্রিপোজিশন রয়েছে জন্য এবং এর সাথে র রয়েছে, তাই একে এই স্ট্রাকচার দিয়ে উল্টো অনুবাদ করতে হবে। অর্থাৎ প্রথমে প্রিপোজিশন ফর, তারপর সমাজের দুর্নীতির জন্য, তাই এখানে হবে ফর দি দুর্নীতি অফ সমাজ। তাই সমাজের দুর্নীতির জন্য এর ইংরেজি হবে ফর দ্য করাপশন অফ সোসাইটি। এখানে যে প্রিপোজিশন যুক্ত শব্দটি রয়েছে নেলসন ম্যান্ডেলার জীবনী এবং কর্মকাণ্ড সম্পর্কে, এটিকে আমাদের 3 নম্বর সূত্র দিয়ে অনুবাদ করতে হবে, কারণ নেলসন ম্যান্ডেলার জীবনী এবং কর্মকাণ্ড সম্পর্কে শেষে একটি প্রিপোজিশন রয়েছে সম্পর্কে এবং এর সাথে একটি র রয়েছে ম্যান্ডেলার। তাই আমরা যদি নেলসন ম্যান্ডেলার জীবনী এবং সম্পর্কে এই বাংলা অংশটিকে অনুবাদ করতে চাই তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে বসাতে হবে প্রিপোজিশন অ্যাবাউট, তারপর উল্টো দিক দিয়ে অনুবাদ করতে হবে। তাই এখানে হবে অ্যাবাউট দি জীবনী এবং কর্মকাণ্ড অফ নেলসন ম্যান্ডেলা। তাই আমরা এখানে লিখব দি প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলার জীবনী এবং কর্মকাণ্ড। তাই আমরা উল্টো দিক দিয়ে যদি অনুবাদ করি তাহলে হবে দি লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা।
তিনি সফল হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ দূর করতে। এটি একটি বাংলা ক্রিয়াযুক্ত বাক্য। একে অনুবাদ করার জন্য প্রথমে সমাপিকা ক্রিয়াটিকে আমাদের চিহ্নিত করতে হবে। সমাপিকা ক্রিয়া হবে সেই ক্রিয়া যে ক্রিয়া সাবজেক্টের সাথে মিশে একটি পরিপূর্ণ অর্থ তৈরি করতে পারে। সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য আমাদের ভার্বের কাছে কে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে। অবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য আমাদের ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। বাংলা ক্রিয়াযুক্ত বাক্যকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে তা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর বাকি অংশ। তিনি সফল হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ দূর করতে। যদি আমরা এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে চাই তাহলে আমাদের প্রথমে সাবজেক্টটিকে খুঁজে বের করতে হবে। সফল হয়েছিলেন অর্থাৎ আমরা এখানে কে দিয়ে প্রশ্ন করব সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য। কে সফল হয়েছিলেন? তিনি সফল হয়েছিলেন। তাই আমরা প্রথমে বসাবো সাবজেক্ট, তাই আমরা এখানে বসাবো হি। তারপর আমরা বসাবো ভার্ব, সফল হয়েছিলেন একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা বসাবো সাকসিডেড। সাকসিডেড। বর্ণবাদ দূর করতে, টু রিমুভ, টু রিমুভ অ্যাপার্থাইড। বর্ণবাদ দূর করতে, টু রিমুভ অ্যাপার্থাইড দক্ষিণ আফ্রিকার থেকে, ফ্রম সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তিনি শান্তি ও মিলনের প্রতীক হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এটি একটি পার্টিসিপল ফ্রেজ। যদি কোনো ক্রিয়ার শেষে একার, আকার বা ওকার থাকে তাহলে এটি একটি পার্টিসিপল ফ্রেজ। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়ার শেষে একটি একার রয়েছে, প্রতিষ্ঠা করে, তাই একে অনুবাদ করতে হবে প্রথমে ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ। তাই এর ইংরেজি হবে প্রথমে ভার্বের সাথে আইএনজি, এখানে প্রতিষ্ঠা করা ভার্ব, তাই হবে এস্টাবলিশিং। এস্টাবলিশিং গণতন্ত্র ও ন্যায় বিচার, ডেমোক্রেসি। ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস। তিনি শান্তি ও মিলনের প্রতীক হয়েছিলেন। এখানে আমরা সাবজেক্ট বসাবো হি, তারপর ভার্ব বসাবো হয়েছিলেন, বিকেম, তারপরে বসাবো একজন শান্তির প্রতীক। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শান্তির প্রতীক। যদি কোনো বাংলা শব্দ সমষ্টির মধ্যে র বা এর থাকে তাকে অনুবাদ করতে হবে, র বা এর থাকলে অনুবাদ করতে হবে ডি ড্যাশ অফ ড্যাশ, এই সূত্রের মাধ্যমে বাংলার উল্টো। শান্তির প্রতীক, একে যেমন অনুবাদ করতে হবে প্রথমে একজন শান্তির প্রতীক, তাহলে একজন প্রতীক অফ শান্তি, তাই হবে অ্যান আইকন অফ পিস। তেমনিভাবে যদি আমরা এই
ফ্রেজটিকে অনুবাদ করি একজন শান্তি ও মিলনের প্রতীক, তাহলে আমাদের অনুবাদ করতে হবে এ প্রতীক অফ শান্তি ও মিলন। তাই আমাদের লিখতে হবে এ সিম্বল বা আইকন of peace and reconciliation. কারাগারে অবস্থান করেও তিনি দেশবাসীকে নেতৃত্ব দিয়েছিলেন সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে শান্তিপূর্ণ উপায়ে। এখানে বেশ কয়েকটি বাংলা ফ্রেজ রয়েছে যেগুলোকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো, এগুলো একটি একটি করে জানতে হবে। এখানে সমাপিকা ক্রিয়া হলো নেতৃত্ব দিয়েছিলেন। আমরা যদি এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে চাই তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য আমরা ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করব, তাই আমরা এখানে প্রশ্ন করব কে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে তার ইংলিশ হবে হি লেড। LEAD লিড এর পাস্ট টেন্স হলো লেড। হি লেড দেশবাসীকে, দি countrymen কারাগারে অবস্থান করেও, তাহলে বা কারাগারে থাকার সময়, এটি একটি প্রিপজিশন যুক্ত শব্দ, তাই আমরা এখানে বসাবো while in the prison। সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে, সংগ্রাম করতে এটি একটি ইনফিনিটিভ। কারণ যদি কোনো বাংলায় ক্রিয়ার শেষে তয়কারে তে থাকে তাহলে সেটি একটি ইনফিনিটিভ। ইনফিনিটিভকে অনুবাদ করতে হয় টু প্লাস ভার্ব ওয়ান, তাই সংগ্রাম করতে এর ইংরেজি হবে টু ফাইট। সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, এটিকে যদি আমরা অনুবাদ করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে প্রিপজিশন বিরুদ্ধে, তাই এখানে হবে এগেনস্ট। against the white minority rule। শান্তিপূর্ণ উপায়, এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। উপায়ে এখানে একার রয়েছে, তাই আমরা এখানে লিখব ইন এ পিসফুল ওয়ে। ইন এ পিসফুল ওয়ে বা অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যে কোনো আমরা একটিকে এখানে লিখতে পারি। তার সম্মান এবং চারিত্রিক আকাশনের জন্য তিনি পৃথিবীর মানুষের সমর্থন পেয়েছিলেন। তার সম্মান
এবং চারিত্রিক আকর্ষণের জন্য এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ, কারণ এর শেষে একটি প্রিপজিশন রয়েছে। এটিকে আমাদের উল্টো অনুবাদ করতে হবে, তাই আমরা এখানে লিখব ফর হিজ প্রেস্টিজ and charisma subject he, verb পেয়েছিলেন past tense got the পৃথিবীর মানুষের সমর্থন, তাহলে লিখতে হবে দি সমর্থন অফ পৃথিবীর মানুষ, দি সাপোর্ট of the world। তিনি তার নোবেল পুরস্কার শেয়ার করেছিলেন এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে, যিনি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন। এখানে ভার্ব হলো শেয়ার করেছিলেন, তাই আমরা প্রথমে লিখব সাবজেক্ট হলো এখানে কে দিয়ে প্রশ্ন করতে হবে, কে শেয়ার করেছিলেন, তিনি শেয়ার করেছিলেন, তাই এখানে সাবজেক্ট হবে হি। ভার্ব হলো শেয়ার করেছিলেন অর্থাৎ ভাগ করেছিলেন, শেয়ার। নোবেল পুরস্কার দ্য নোবেল প্রাইজ, এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ, একে উল্টো অনুবাদ করতে হবে উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। যিনি হু, তাকে মুক্ত করে দিয়েছিলেন, ফ্রিড হিম ফ্রম দ্য প্রিজন। এবং আলোচনা করেছিলেন, এখানে ভার্ব হলো আলোচনা করা, নেগোশিয়েটেড অথবা ডিসকাসড, আমরা এখানে লিখব ডিসকাসড। এবং আলোচনা করেছিলেন তিনি তার নোবেল পুরস্কার শেয়ার করেছিলেন এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে, যিনি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন। এখানে আমরা সাবজেক্ট বসাবো হি, শেয়ার করেছিলেন SHARED শেয়ার, নোবেল পুরস্কার দ্য নোবেল প্রাইজ। এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে উইথ যিনি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন হবে হু ফ্রিড হিম ফ্রম দ্য প্রিজন।
তিনি জনজীবন থেকে, রাজনীতি থেকে অথবা জনজীবন থেকে অবসর নেন 2004 সালে, কিন্তু এখনও তিনি বিবেচিত হন একজন শান্তির প্রতীক হিসেবে। এই বাংলা বাক্যটিকে অনুবাদ করার জন্য আমাদের প্রথমে ভার্বটিকে খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হলো অবসর নিয়েছিলেন। কে অবসর নিয়েছিলেন? তিনি অবসর নিয়েছিলেন, তাই আমরা প্রথমে এখানে বসাবো সাবজেক্ট, হি রিটায়ার্ড। ফ্রম পাবলিক লাইফ, কিংবা হি রিটায়ার্ড হিজ পাবলিক লাইফ। in 2004. কিন্তু বাট এখনো ইয়েট। তিনি বিবেচিত হন, এখানে সাবজেক্ট আমরা বসাবো হি। বিবেচিত হন এটি একটি প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে তাহলে সেটি প্যাসিভ ভয়েস। যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা সেখানে বসাবো অ্যাম, ইজ, আর ভার্বের তৃতীয় রূপ। এবং পাস্ট টেন্স যদি হতো তাহলে আমরা এখানে বসাতাম ওয়াজ, আর প্লাস ভার্বের তৃতীয় রূপ। তিনি বিবেচিত হন, তাহলে বিবেচিত হন বিবেচনা করে অন্য লোকে, তাই এখানে হি এই সাবজেক্টে সরাসরি কাজ করেনি, তাই এটি একটি প্যাসিভ ভয়েস। এটিকে আমরা অনুবাদ করার জন্য বসাবো অ্যাম, ইজ, আর তারপর ভার্বের তৃতীয় রূপ। এখানে আমরা বসাবো ইজ, তারপর ভার্বের তৃতীয় রূপ কনসিডার্ড। শান্তির একজন প্রতীক হিসেবে, অ্যাজ অ্যান আইকন অফ পিস। এইভাবে প্রতিদিন 5 থেকে 6টি বাংলা বাক্যকে অনুবাদ করা প্র্যাকটিস করতে হবে, তাহলেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্বপ্ন পূরণ হবে। এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রে ফ্লোচার্ট নামের একটি প্রশ্ন দেওয়া হয়। এবার দেখা যাক এই ফ্লোচার্ট প্রশ্নটি কিভাবে দেওয়া হয় এবং কিভাবে এর উত্তর লিখতে হবে। ফ্লোচার্ট এই প্রশ্নটি সাধারণত একটি ইংরেজি প্যাসেজ থেকে লিখতে দেওয়া হয়। এখানে 6টি বক্স দেওয়া থাকে, এর মধ্যে একটিতে উত্তর দেওয়া থাকে। উত্তরটি যেভাবে দেওয়া থাকে বাকি উত্তরগুলি ঠিক সেই একই নিয়মে লিখতে হবে। এবার দেখা যাক কিভাবে ফ্লোচার্ট লিখতে হবে। ফ্লোচার্টের যে উত্তরটি হবে এটি কখনো পরিপূর্ণ সেন্টেন্স হবে না। সমাপিকা ক্রিয়া লেখা চলবে না। একটি নমুনা উত্তর দেওয়া থাকবে, যে নিয়মে উত্তর দেওয়া থাকবে ঠিক সেই নিয়মেই লিখতে হবে। এবার দেখা যাক ফ্লোচার্ট সাধারণত যে নিয়মে লিখতে হবে। উত্তরটি একটি নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, টু প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ, ভার্ব ওয়ান প্লাস এস বাই এস, ভার্ব টু, ভার্ব থ্রি, নাউন প্লাস অফ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ। সাধারণত এই 9টি নিয়ম দিয়েই ফ্লোচার্টের উত্তর লিখতে হয়। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি ফ্লোচার্টের প্রশ্ন দেখব এবং তার উত্তর লেখার চেষ্টা করব। ফ্লোচার্ট প্রশ্নটি একটি প্যাসেজের সাথে দেওয়া থাকবে। প্যাসেজের উপর কি সম্পর্কে লিখতে হবে এটি সম্পর্কে দেওয়া থাকবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লোচার্ট। প্যাসেজটি পড়ো এবং একটি ফ্লোচার্ট তৈরি করো।
শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার কর্মকাণ্ড এবং তার অর্জন সম্পর্কে একটি ফ্লোচার্ট তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি দেওয়া হয়েছে তোমাদের জন্য। এই ফ্লোচার্ট প্রশ্নে 6টি বক্স থাকবে, তার মধ্যে একটির মধ্যে উত্তর দেওয়া থাকবে। উত্তর যে নিয়মে দেওয়া থাকবে সবগুলি উত্তর ঠিক একই নিয়মে লিখতে হবে। এখানে লিখতে হবে নেলসন ম্যান্ডেলার কর্মকাণ্ড এবং তার অর্জন, অর্থাৎ তিনি জীবনে কি করেছেন এবং তার অর্জনগুলো কি সে সম্পর্কে লিখতে হবে। এবার আমরা দেখি উত্তরটি কিভাবে দেওয়া আছে। রিমুভিং অ্যাপার্থেইড, তিনি বর্ণবাদ দূর করেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটি দেওয়া রয়েছে সেখানে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাই আমাদের বাকি যে উত্তরগুলি হবে তা সবই প্রথমে ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখতে হবে। তিনি কি করেছিলেন? তিনি বর্ণবাদ দূর করেছিলেন, তিনি অবিচার দূর করেছিলেন। তাই আমরা এখানে লিখব রিমুভিং ইনজাস্টিস। তিনি অত্যাচার বন্ধ করেছিলেন। এখানে ভার্ব বন্ধ করা, তাই আমরা বসাবো স্টপিং। স্টপিং টর্চার। তিনি শান্তি নিশ্চিত করেছিলেন। এখানে ইনশিওর নিশ্চিত করা, তাই আমরা এর সাথে আইএনজি যোগ করব, তাই হবে ইনশিওরিং। তাই আমাদের লিখতে হবে ইনশিওরিং পিস। তিনি ন্যায় বিচার নিশ্চিত করেছিলেন। তাই আমরা এখানে লিখব ইনশিওরিং জাস্টিস। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমরা এখানে লিখব এস্টাবলিশিং ডেমোক্রেসি। এভাবে আমাদের ফ্লোচার্টের উত্তর লিখতে হবে। এইভাবে সকল ফ্লোচার্টের উত্তর লিখতে হবে, অর্থাৎ বক্সের মধ্যে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে উত্তর লিখতে হবে। নাউন থাকলে নাউন, ভার্ব প্লাস আইএনজি থাকলে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব ওয়ান থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। এবার আমরা প্র্যাকটিক্যালি আরেকটি ফ্লোচার্টের প্রশ্নকে আমরা এখানে দেখব এবং তার উত্তর লেখার চেষ্টা করব। Read the passage and make a flowchart showing the characteristics of Nelson Mandela. One is done for you. অর্থাৎ নেলসন ম্যান্ডেলার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরো ফ্লোচার্টের মাধ্যমে। এখানে একটি বক্সের মধ্যে উত্তর দেওয়া রয়েছে। যে উত্তরটি দেওয়া রয়েছে সেটি নাউন, অনেস্টি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লিখতে হবে তার সবগুলি নাউন হতে হবে। অনেস্টি তার একটি চারিত্রিক বৈশিষ্ট্য। তার আরও চারিত্রিক বৈশিষ্ট্য হলো সাহসিকতা, তাই আমরা এখানে লিখব ব্রেভিটি। সাহসিকতা। কেয়ারফুলনেস।
সতর্কতা। তার আরও চারিত্রিক বৈশিষ্ট্য হলো পরিশ্রম, ইন্ডাস্ট্রি। তার আরও যে চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে ধৈর্য, পেশেন্স। তার আরও চারিত্রিক বৈশিষ্ট্য হলো দয়া, কাইন্ডনেস। অর্থাৎ ফ্লো চার্টে যে উত্তরগুলি হবে তা হলো ব্রেভিটি, কেয়ারফুলনেস, ইন্ডাস্ট্রি, পেশেন্স, কাইন্ডনেস। এভাবে সকল ফ্লো চার্টের উত্তর লিখতে হবে। এবার দেখা যাক ডব্লিউএইচ কোশ্চেনের উত্তর কিভাবে লিখতে হবে। প্রত্যেক ডব্লিউএইচ কোশ্চেনের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। প্রথমে দেখা যাক হু থাকলে কিভাবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। হু থাকলে প্রধানত দুটি নিয়ম রয়েছে। হু এর সাথে ফার্স্ট নেম না থাকলে হু এর স্থলে মূল উত্তর বসবে, অন্য কোনো পরিবর্তন হবে না। হু লেড সাউথ আফ্রিকা টু রিমুভ অ্যাপারথাইড। কে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন টু রিমুভ অ্যাপারথাইড, বর্ণবাদ দূর করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হু যুক্ত প্রশ্নে কোনো ফার্স্ট নেম বা কোনো ব্যক্তির নাম নেই, তাই আমরা শুধুমাত্র হু এর স্থলে মূল উত্তর বসাবো। তাই আমরা এখানে বসালাম কে নেতৃত্ব দিয়েছিলেন, নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিলেন, তাই আমরা এখানে শুধুমাত্র হু এর স্থলে বসাবো নেলসন ম্যান্ডেলা লেড সাউথ আফ্রিকা টু রিমুভ অ্যাপারথাইড, অন্য কোনো পরিবর্তন হবে না। হু এর সাথে ফার্স্ট নেম থাকলে হু এর স্থলে মূল উত্তর লেখা চলবে না, তখন প্রশ্নটিকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার পরে তারপর মূল উত্তর লিখতে হবে। যেমন হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হু যুক্ত প্রশ্নে ফার্স্ট নেম রয়েছে, তাই প্রথমে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার নিয়ম হলো যে সাহায্যকারী ভাব রয়েছে সেটি সাবজেক্টের পরে চলে যাবে, ডু ডাজ ডিড থাকলে উঠে যাবে, ডাজ থাকলে ভার্বের সাথে এস বেস লিখতে হবে, ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, তাহলে প্রশ্নটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তারপর মূল উত্তর লিখতে হবে। হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা, অ্যাসার্টিভ করতে হবে নেলসন ম্যান্ডেলা ওয়াজ। এবার মূল উত্তর, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত নেতা, তাহলে উত্তর হবে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট লিডার অফ সাউথ আফ্রিকা। পরবর্তী ডব্লিউএইচ কোশ্চেনের উত্তর পর্যায়ক্রমে দেওয়া হবে, তাই বাকি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতে পারে।